আর বেশি সময় নেই, এখন আর ফাঁকি দেওয়া যাবে না, বসে থাকাও যাবে না। আর কয়েকদিন পর আমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। এটা বোর্ডের প্রথম পরীক্ষা, তবে সুবিধা আছে টেস্ট পরীক্ষা নিজের স্কুলেই হবে। তাই বলে কি সব দিক দিয়ে ছাড়? তা নয়। আমাদের ছাড় কি দেওয়া হবে না? পূর্ণাঙ্গরূপে তোমাকে 90 নম্বরে কি পরীক্ষা দিতে হবে। তো শেষ মুহূর্তে তুমি কি কি পড়লে, প্রস্তুতি কেমন হলো? তাই তার জন্য আমরা নিয়ে এসেছি আজকে টেস্টের জন্য লাস্ট মিনিট সাজেশন এসিকিউ। আজকে এসিকিউ নিয়ে আলোচনা হবে 19 নম্বর, একদম হাতের মুঠোয়। তোমাদের স্কুলের যে প্রশ্নপত্র দেবে, দেখবে আমি যে যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো হুবহু সেই প্রশ্নে কি ছেপে দেওয়া হয়েছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কি দেখতে থাকো, তাহলে কমন পাবি। তো চলো আজ আমি শুরু করব লাস্ট মিনিট সাজেশন এসিকিউ। টেস্টে কি ধরনের প্রশ্ন আসতে চলেছে, প্রশ্নগুলো দেখো, প্রথম থেকে শোনো, তাহলে বুঝতে পারবে। তো দেখো, আমরা শুরু করব এসিকিউ কোশ্চেন, তার প্রশ্ন এবং উত্তর নিয়ে। একটু সকলে মনোযোগ সহকারে কি শুনতে থাকো। দেখো, এসিকিউ গুলো দেখবে প্রশ্ন থাকবে 2-1, 2 প্যারাতে থাকবে। এটা 2-1 অংশে দেখবে এসিকিউ যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কি থাকবে। তো 1 নম্বর দেখো কোশ্চেন, একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে, এখানে কার কথা বলা হয়েছে? কার কথা বলো তো? তপনের ছোট মাসির কথা এখানে বলা হয়েছে। 2-1 দেখো, জগদীশ বাবুর বাড়িতে ছিলেন কে? কতদিনের জন্য জগদীশ বাবুর বাড়িতে ছিলেন? বিত্তবান জগদীশ বাবুর বাড়িতে খুব উঁচু দরের এক সন্ন্যাসী 7 দিন ছিলেন। কতদিন বললাম বলো তো? 7 দিন। 7 দিন তিনি সেখানে ছিলেন। 2-1 দেখো, তাহাকে বিশ্বাস নাই, কাহাকে কেন বিশ্বাস নাই? নদের চাঁদের পরিচিত শান্ত নদীটি অবিরত বর্ষণে ভয়ঙ্কর রূপ ধারণ করে ধ্বংসাত্মক হয়ে উঠেছে, সে ভেঙে ফেলতে পারে কংক্রিটের ব্রিজ, তাই তাকে বিশ্বাস করা কি চাই না, তাকে বিশ্বাস করা যায় না। 2-1 দেখো যেটা রয়েছে, ভামো যাত্রাপথে ট্রেনে অপূর্ব বিরক্তি হয়েছিল। কেন? ভামো যাওয়ার পথে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী হলেও তার প্রাপ্য সুবিধা সে পায়নি, তাই তাকে তিনবার ঘুমন্ত ও থেকে তাকে জাগিয়ে কি দেওয়া হয়েছিল, সেই জন্য তিনি বিরক্ত বোধ কি করেছিলেন। সজল চোখে পাঠান বললেন, পাঠান কি বলেছিলেন? সজল চোখে পাঠান বললেন যে অমৃতের জবাব তাকে বদলে দিয়েছে, অমৃত তাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এবার দেখো 2-1, অসুখী একজন কবিতায় কোন বাদ্যযন্ত্রের কথা আছে? কি বাদ্যযন্ত্র বলো তো? জল তরঙ্গ। জল তরঙ্গ বলে একটি বাদ্যযন্ত্রের কথা কিন্তু সেখানে আছে। 2-3 দেখো, বিধি মোরে না করো নৈরাশ, বক্তা কোন বিষয়ে নিরাশ হতে কি চান না? দেখো, কোন বিষয়ে বলো তো? দেখো, তাহলে বিধি মোরে না করো নৈরাশ, বক্তা কোন বিষয়ে নিরাশ হতে চান না। এটা নেওয়া হয়েছে সিন্ধু তীরে থেকে, যে তারা পদ্মাবতীকে বাঁচাবে, ভগবান যেন তাদেরকে কি করে সাহায্য করে থাকে, তাকে যেন নিরাশ কি না করে, এখানে সেটাই কি বলা হচ্ছে। 2-2 দেখো 4 যেটা যেটা রয়েছে, দেখো যে গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, পশুরা বেরিয়ে এসে কি করেছিল? দেখো 2-4 দেখো, ঔপনিবেশিক যুদ্ধরাজ রাষ্ট্রগুলি হিংস্র পশুর মতো যুদ্ধোদ্যত হয়েছে কি আত্মজনকোচু পরিবেশ কি করেছিল, তারা সৃষ্টি কি করেছিল। দেখো 2-5, মাথায় কত শকুন বা চিল, শকুন বা চিল এখানে কিসের প্রতীক? এখানে শকুন বা চিল বলতে স্বার্থান্ধ, মানে স্বার্থান্বেষী, নিষ্ঠুর, লোভী, ধূর্ত, অস্ত্র নির্ভর মানুষদেরকে কি এখানে বোঝানো হয়েছে। এবার দেখো 2-3 দেখো, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটির নাম কি ছিল? স্টাইলাস।
সেটির কি নাম ছিল বলো তো? সেটির নাম ছিল কি? স্টাইলাস, তাই না? ব্রোঞ্জের শলাকা, যার নাম ছিল কি? স্টাইলাস। বুড়ো, বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, কি আশীর্বাদের কথা এখানে বলা হয়েছে? কিসের বলো তো? দেখো, বেঁচে থাকো বাছা, যে তোমার সোনার কি দোয়াত কলম হোক। তারপরে দেখো রয়েছে দুয়ে দুয়ে তিন, দেখো পরিভাষার উদ্দেশ্য। আমরা জানি পরিভাষার উদ্দেশ্য ভাষাকে সংক্ষেপ এবং সুনির্দিষ্ট করে গড়ে তোলা। দুয়ে 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 তিনের চার, দেখো বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে উল্লেখিত পিতলের চেয়ে হালকা ধাতুটির নাম কি ছিল? অ্যালুমিনিয়াম। তারপর দেখো রয়েছে বাক্য দুয়ে চারের এক, অকারক পদ কাকে বলে? অকারক পদ দেখো আমরা পূর্বে নিয়ে অনেক আলোচনা করেছি, তবে আরেকবার বলছি শোনো। বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন যে পদ তাকে বলা হবে কি? অকারক পদ বলা হবে। সম্বন্ধ পদ এবং সম্বোধন পদকে আমরা অকারক বলে থাকি। করণ কারকের অন্তুস্থ বিভক্তির প্রয়োগ দেখাও। একটা উদাহরণ কি হতে পারে? টাকায় কিনা হয়, এখানে টাকায়। সপ্তর্ষি শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। সপ্ত ঋষির সমাহার, এটা হবে কি? দ্বিগু সমাস। দুয়ে চারে তিন, দেখো উপমিত কর্মধারায় ও রূপক কর্মধারায় সমাসের মধ্যে প্রধান পার্থক্য কি? উপমিত কর্মধারায় সমাসে উপমান ও উপমেয়ের মধ্যে তুলনা করা হয়। রূপক কর্মধারায় সমাসে উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। দুয়ে চারের পাঁচ, দেখো শুদ্ধ বাক্যের ত্রিশর্ত কি কি? কি কি বলবে? একটা বলবে আকাঙ্ক্ষা, দুই বলবে যোগ্যতা, তিন বলবে আসক্তি বা কি? নৈকট্য। দুয়ে চারের ছয়, দেখো বিধি ও প্রসারকের একটি উদাহরণ দাও। দেখো মেয়েটি ছন্দ মিলিয়ে সুন্দর কবিতা লিখছে, এখানে ছন্দ মিলিয়ে সুন্দর কবিতা লিখছে, এটা বিধি ও প্রসারকের উদাহরণ। দুয়ে চারের সাত, দেখো আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি, এটা অস্তর্থক বাক্যে কি করো? রূপান্তরিত করো। আমার সঙ্গে সর্বদা তোমরা সৎ ব্যবহার কি করেছো। তারপরে দেখো রয়েছে দুয়ের চারের আট, কাজটা তো পাওয়া গেল, বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর কি করো। কি বলবে বলো তো? কাজটা তো পেলাম, তাই না? এটা হবে। দুয়ের চারে নয়, দেখো শাক বাজে, এটি কি বাচ্চের উদাহরণ, আমরা এটা সবাই জানি। এটা অবশ্যই কি আমরা পারবো, এটা কর্ম কর্তৃবাচ্যের একটি উদাহরণ হবে। তারপর দুয়ের চারে দশ, আজকে লাস্ট প্রশ্ন দেখো যে কি রয়েছে? বিগ্রহ বাক্য কাকে বলে? যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করা হয় তখন তাকে বলা হবে বিগ্রহ বাক্য। এই বিগ্রহ বাক্যের আরেকটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে, তাকে বলা হবে কি? ব্যাস বাক্য। আজকের আলোচনা আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের উপকারও হবে। সামনে যে টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষায় হুবহু এগুলো কমন পাবে। আমরা আরো পরবর্তীতে এই ধরনের ক্লাস নিয়ে আসছি, তোমরা আমাদের সাথে থেকো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।